প্রিয় এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের আজকে আ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ক্লাস হচ্ছে। দেখো যে শুধু ২৬ ব্যাচ না, এছাড়াও আমরা যারা ২৭ ব্যাচের শিক্ষার্থীরা আছি, তাদেরও খুব গুরুত্ব সহকারে ক্লাসটি দেখা উচিত যে তোমাদের ভবিষ্যতে কোন বিষয়গুলা আসতে পারে বা কেমন প্রস্তুতি দরকার আরকি। বিশেষ করে এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থী যারা আছো তাদের তো এটা একরকম বলতে পারি যে শতভাগ প্রশ্ন কমন আসার জন্য যে ক্লাসটা দরকার এবং তোমার প্রস্তুতিটা পরিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য যে ক্লাসটা দরকার সেই ক্লাসটি হতে চলেছে। এবং দেখো যে আমাদের এর আগের বিগত বছরগুলোতেও আমরা যেই বাংলা ১ম ও ২য় পত্রের সাজেশন দিয়েছি সেখান থেকে শতভাগ প্রশ্ন কমন পড়েছে। আর এবার তো পড়বেই, সেটা বলাই যায়। আর জয়কলি একাডেমি তোমাদের জন্য আয়োজন করে এই যে সুন্দর ক্লাসগুলো, সেই ক্লাস থেকে তোমরা নিজেরাও জানো যে তোমরা একাডেমিক এবং অ্যাডমিশনে কতটা এগিয়ে থাকতে পারো, নিজেকে কতটা এগিয়ে রাখতে পারো। আমি তোমাদের সাথে আছি বিপুল হোসেন। আ তো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমি দেখি যে কারা যুক্ত হচ্ছ এবং আ তোমরা সবাই যুক্ত হয়ে নাও। এই লাইভটি শেয়ার দিয়ে দাও এবং তোমাদের বন্ধু-বান্ধব যারা আছে তাদের মেনশন করে দাও। দেখো যে এই ক্লাসটি করলে আমি তোমাকে গ্যারান্টি সহকারে বলতে পারি যে শতভাগ না হোক অন্তত ৯০% প্রশ্নের উত্তর তুমি এখান থেকে কমন পাবেই পাবে। তো এটা হচ্ছে বিষয় যে যেখান থেকেই আসো, মানে আমি বলতে পারি, জোর দিয়েই বলতে পারি যে ১০০% ই পড়বে। তারপরেও যদি কমও হয় তাও ৯০% এর নিচে মিস যাবে না। তো তোমরা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা সে বিষয়টাও আমাকে একটু জানিয়ে দাও। আর কে যুক্ত হচ্ছ, কোথায় থেকে যুক্ত হচ্ছ সে বিষয়টাও আমাকে একটু জানিয়ে দাও। তো দেখি কে যুক্ত হচ্ছ আমরা লাইভে। সবাই একটু কমেন্টে জানিয়ে দিও কেমন আছো তোমরা? আমাকে শোনা যাচ্ছে কিনা ঠিকমতো? তো দেখছি অলরেডি অনেকেই জয়েন করছো। তো আমরা একটু তোমাদের কমেন্টগুলা দেখতে চাই যে তোমরা একটু শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও যে ক্লিয়ার মতো কথাগুলো শুনতে পাচ্ছ কিনা? বাংলা ১ম পরীক্ষা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। এই পরীক্ষায় ভালো করতে পারলে কি অন্যরকম একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। সেখান থেকে তুমি বাকি পরীক্ষাগুলাও ভালো দিতে পারবে। সুতরাং এই যে ক্লাসটি কেউ মিস দিবা না। আমরা এই যে দেখো এইচএসসি ফাইনাল সাজেশন যেটা বাংলা ১ম ও ২য় পত্রের, তো এখান থেকে শতভাগ প্রশ্নই কমন পড়বে। তো তোমরা সেইভাবেই ক্লাসটি গুরুত্ব সহকারে দেখো, গুরুত্ব সহকারে করো এবং তোমাদের মনের মধ্যে যে বিভিন্ন প্রশ্ন থাকতে পারে যে এই প্রশ্নটা কেমন হবে বা কোন আঙ্গিকে লিখলে ভালো মার্কস পাওয়া যাবে সেই বিষয়গুলো সম্পর্কেও আমি আলোচনা করব। তো সবাই কে যুক্ত হচ্ছ আমাকে একটু জানাও। কে কোথায় থেকে যুক্ত হচ্ছ? আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা? সবাই একটু আমাকে জানিয়ে দাও যে আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা? তো আমরা শুরু করব। দেখি যে এইচএসসি আ ২০২৬ ব্যাচের যে ফাইনাল প্রিপারেশন, সেই প্রিপারেশনের যে ফাইনাল সাজেশন, সেই সাজেশন থেকে কোন বিষয়গুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বোর্ড পরীক্ষায় কোন প্রশ্নগুলা বেশি আসতে পারে। তো সেই বিষয়গুলা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আ তো তোমরা যারা এখনো যুক্ত হওনি বা তোমাদের বন্ধু-বান্ধব যারা আছে তাদের মেনশন করে দাও বা তাদের যুক্ত হতে বলো। তো এটা হচ্ছে বিষয়। আর কে কোথায় থেকে যুক্ত আছো আমাকে একটু জানিয়ে দাও। খুব অল্প সময়ের মধ্যেই আমি এই ক্লাসটি শুরু করব। তোমরা সবাই শেয়ার দিয়ে নাও। আমিও আমার পেজ বা গ্রুপ যেগুলো আছে সেগুলোতে একটু শেয়ার দিয়ে নিই। সবাই একটু দেখো। বিশেষ করে এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থী যারা আছো, তারা এই ক্লাসটি কোনোভাবেই মিস করো না। তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি জয়েন করেছো।
নিত্যানন্দ, হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। তো আমরা দেখি যে এই যে এইচএসসি বাংলা ২য় পত্রটাই শুরু করব আমরা। ২য় পত্রটাই তোমরা একটু বেশি ভয় পাও। সেজন্য আমরা ২য় পত্রটাই আগে সাজেশন দেওয়া শুরু করব এবং এখান থেকে কেমন প্রশ্ন হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ২য় পত্রে ১ম প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে হলো উচ্চারণ রীতি কাকে বলে? উদাহরণসহ বাংলা উচ্চারণের যেকোনো ৪ টি নিয়ম লেখো। তো দেখো যে এখান থেকে আমরা জানি যে হলো ৫ মার্কের একটি প্রশ্ন হয় ১ নাম্বার। সেটা হলো উচ্চারণের নিয়ম থেকে। এখানে ২ ধরনের প্রশ্ন থাকে। একটা হলো আ অ্যা ব্যাখ্যামূলক প্রশ্ন। ১ম এ এইরকম প্রশ্ন দেওয়া থাকে, সেই উত্তরগুলো লিখতে হয়। এর অথবাতেও তোমরা আরেকটি লিখতে পারবা আরকি, ঠিক আছে? যেখানে আমরা দেখতে পাই যে মূল শব্দগুলো দেওয়া থাকবে, তার যে প্রকৃত উচ্চারণ, সেই উচ্চারণগুলো লিখতে হবে। আমরা অনেক সময় কি হয় যে ইংলিশের উচ্চারণগুলো খুব ভালো করে করার চেষ্টা করি। কিন্তু বাংলার যে উচ্চারণ ঠিকঠাক মতো করতে হয় সেগুলো আমরা অনেকেই জানি না। তো সেই বিষয়গুলোর জন্যই বাংলায় এই যে উচ্চারণের টপিকটা আছে এই উচ্চারণটাও লিখতে হয়। তো আমরা ১ম এ আলোচনা করব এই প্রশ্নগুলো যে দেখো এখানে ৪ টি প্রশ্ন দেওয়া আছে। এই ৪ টি প্রশ্ন ভালোভাবে আয়ত্ত করতে পারলেই ৫ মার্ক খুব সহজে সুন্দর মতো পাওয়া যায়। তো ১ম এই দেখো বলছে যে উচ্চারণ রীতি কাকে বলে? দেখো শব্দের যথাযথ উচ্চারণ বা সূত্রের যে সমষ্টি আছে তাকে কি বলে? উচ্চারণ রীতি বলে। ও উদাহরণসহ বাংলা উচ্চারণের যেকোনো ৪ টি নিয়ম। এখানে ৫ মার্ক। তার মধ্যে ১ মার্কে যে উচ্চারণ রীতি কাকে বলে তার জন্য, আর ৪ টি নিয়ম লিখতে পারলে উদাহরণসহ ৪ মার্ক পাওয়া যাবে। এই মোট ৫ মার্ক। তো বাংলা উচ্চারণের যেকোনো ৫ টি নিয়ম, ৪ টি নিয়ম। দেখো যে বাংলা উচ্চারণের নিয়ম যদি আমরা বলতে চাই তবে আমরা জানি যে বাংলা অধ্বনি, এ ধ্বনি, ব্যঞ্জন বর্ণ এরকম বিভিন্ন বর্ণ উচ্চারণ আছে। তো সেই উচ্চারণগুলোর যেকোনো ৪ টি নিয়ম লিখলেই হয়ে যাচ্ছে। তো এর পরের প্রশ্নটাতে আমি যাব। সেখান থেকেও তোমার যদি মনে করো ২ নম্বর প্রশ্নটা সুন্দর করে উত্তর করতে কেউ পারো, সে ১ নম্বরও পারবে। কিভাবে পারবে আমি দেখাই দিচ্ছি। দেখো বলছে যে বাংলা উচ্চারণে এর বিবৃত উচ্চারণের ৫ টি নিয়ম লেখো। দেখো অধ্বনির উচ্চারণ হলো ২ প্রকার। একটা হলো বিবৃত, আরেকটা হলো সংবৃত। এখন বিবৃত উচ্চারণ কাকে বলে বা সংবৃত উচ্চারণ কাকে বলে? আশা করি তোমরা এগুলো শিখে গেছো আরকি, ঠিক আছে? এখন এখানে মনে রাখতে হবে যে বিবৃত আর সংবৃত। বিবৃত হলো বড় উচ্চারণ আর সংবৃত কি? ছোট উচ্চারণ। বড় উচ্চারণ, ছোট উচ্চারণ বিষয়গুলা কি? যে দেখো আমরা জানি অ স অনেক সময় এর মতো উচ্চারণ হয়। আবার অনেক সময় এর মতো উচ্চারণ হয়। কিভাবে হয়? দেখো আমি যদি একটা শব্দ বলি যে হলো অল্প। এখানে দেখো টা কেমন উচ্চারণ হচ্ছে বলো তো? এর মতোই। এখন আমি যদি বলি যে হলো অভি, এবার দেখো আছে কিন্তু উচ্চারণ করছি কি বলতো? অভি। মানে আমার এখানে থাকলেও এখানে উচ্চারণটা হচ্ছে কি? এর মতো। তো এই যে এর ২ ধরনের উচ্চারণ, এই উচ্চারণের একটাকে বলা হয় বিবৃত আর একটাকে বলা হয় সংবৃত। যদি এর মতো উচ্চারণ হয় তাইলে কি? বিবৃত উচ্চারণ। আর টা যদি এর মতো উচ্চারণ হয় তবে তাকে আমরা কি বলি? সংবৃত উচ্চারণ। তো এই যে বিষয়টা আরকি যে অধ্বনি উচ্চারণের বা এর বিবৃত উচ্চারণ ৫ টি নিয়ম লেখো। এই প্রশ্নটাই যদি দেয় অধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম উদাহরণ সহ লেখো, এই ১ম টুকু দিলেই হচ্ছে। তার মানে কি? তুমি যদি এই ২ নম্বর প্রশ্নের উত্তরটা ভালো করে আয়ত্ত করতে পারো, তবে কি ১ নম্বরটাও হচ্ছে। এই যে ৪ টা নিয়ম বলছে, সুন্দর করে এখান থেকেও দিয়ে দিতে পারছো আরকি। ঠিক আছে? এইবার দেখো যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটাকে আমি বলছি যে আসবেই। যদি আমি প্রশ্নকর্তা হইতাম তবে এই ২ টার মানে এই প্রশ্নটাই দিতাম আরকি। ঠিক আছে? যে এখানে আমার মনের বিশ্বাস এবার বোর্ড কোয়েশ্চেন এ এই প্রশ্নটাই আসবে। কিভাবে? দেখো বলছে মফলা বা বফলা উচ্চারণের ৫ টি নিয়ম উদাহরণ সহ লেখো। এখানে প্রশ্নটা আসবে কিভাবে আমি তোমাদের বলি যে হতে পারে কি মফলা উচ্চারণের ৫ টি নিয়ম লেখো অথবা হতে পারে কি বফলা উচ্চারণের ৫ টি নিয়ম লেখো। দেখো আমরা জানি যে বাংলায় ফলা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে যেমন কার বলা হয়, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। এর মধ্যে খুবই ফলা হলো ৬ টি আমরা জানি। তার মধ্যে ২ টি গুরুত্বপূর্ণ ফলা। একটা হলো মফলা আর একটা হলো কি? বফলা। তো এই যে ফলার উচ্চারণগুলা কেমন হয়? যেমন দেখবা যে শুরুতে যদি ফলা থাকে তার উচ্চারণ হয় না। একটা নিয়ম। যেমন দেখো আমি বললাম যে স্মরণ। এবার দেখো এর সাথে কিন্তু একটা ফলা আছে।
ময়ের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে কি মফলা। তো এই ময়ের কি উচ্চারণ কেউ করে? করে না। আবার দেখো শুরুতে বফলা থাকলেও স্বল্প। এই যে দেখো এখানে একটা বফলা আছে। তো এই বফলার উচ্চারণ কি হয়? হয় না। তাইলে এই যে দেখো শব্দের শুরুতে, শব্দের মাঝে বা শেষে এই যে বিভিন্ন রকম নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো তোমাকে লিখতে হবে। তুমি যদি ভালো করে মফলার নিয়ম ৫ টা আয়ত্ত করতে পারো, সেম প্যাটার্নেই কিন্তু বফলার নিয়মগুলাও আয়ত্ত করা যায়। যেমন আমি একটা তোমাকে দেখাই দিলাম। দেখো আজকে আমি পরিপূর্ণভাবে প্রত্যেকটা টপিক বিশ্লেষণ করে দিতে হয়তো পারব না। কিন্তু আমি যেই প্রশ্নগুলা তোমাকে দিয়ে যাব, যেই প্রশ্নগুলা তোমাকে বলে যাব যে এগুলা পরীক্ষায় আসতে পারে, এগুলা আসবেই। এটা গ্যারান্টি। তো আমরা আরেকটু দেখি যে আসলে কে, কে যুক্ত হচ্ছ এবং কোথায় থেকে যুক্ত হচ্ছ। আমরা দেখতে পাচ্ছি যে সিলেট থেকে নিত্যনন্দ যুক্ত হয়েছ আমাদের সাথে। সানজিদা আ সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম বিপুল পাঠশালা থেকে। তো ও আমাদেরই শিক্ষার্থী ২৬ ব্যাচের। ধন্যবাদ সানজিদা। তারপরে হচ্ছে মারুফ হাসান যুক্ত হয়েছ। মারুফ হাসানকে ধন্যবাদ। তুমি তোমার বন্ধু বা ছোট ভাই বা যে কাউরে যুক্ত করেছ এবং আমরা দেখতে পাচ্ছি রয় বিপ্লব, ওয়ালাইকুম আসসালাম। তো এই যে বিষয়টা হলো কি দেখো যে অনেকেই যুক্ত হচ্ছে অলরেডি এবং তোমরা যারা এখনো যুক্ত হওনি দ্রুত যুক্ত হও। এই সাজেশন ক্লাস থেকে আমি আবারও বলছি যে দেখো বারবার বলার কিন্তু কারণ আছে। কারণটা হলো কি যে আমি চাচ্ছি তোমরা উপকৃত হও। এই যে উপকৃত হইলে কি একটা টিচারকে মনে রাখবা, একটা প্রতিষ্ঠানকে মনে রাখবা। এই যে জয়কলি একাডেমি কিন্তু সবসময় জয়কলি পাবলিকেশন, জয়কলি একাডেমি সবসময় শিক্ষার্থী বান্ধব একটি প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার জন্য যত কষ্ট, যত পরিশ্রম, যত কিছু করার দরকার সবকিছুই কিন্তু করে থাকে। তো আর আমি দীর্ঘ ৯ বছর ধরে পড়াচ্ছি বাংলাটাকে। আমি বুঝি যে বাংলাটা কেমন প্রশ্ন আসে। আমি বুঝি যে বাংলাটা কোন আঙ্গিকে প্রশ্ন কোন বছর হতে পারে। তারই ধারাবাহিকতায় কিন্তু এবারও আমি গত বছরও ক্লাস নিয়েছি। সব প্রশ্ন কমন পড়ছিল। শিক্ষার্থীরা কিন্তু খুবই খুশি হয়েছিল। তো আবার যারা এই সাজেশনটা চাও যে আমরা ছবি তুলে নিতে চাচ্ছি না, সাজেশনটার পিডিএফ হইলে একটু ভালো হয়। তো আমরা সেই পিডিএফটাও দেওয়ার ব্যবস্থা করব। তোমরা জয়কলির পেজে মেসেজ দিবা। সেখান থেকে তোমাদের এই পিডিএফটা শেয়ার করে দিবে এবং দেখো যে শুধু পিডিএফটা শেয়ার করলেই না, কোন আঙ্গিকে লিখলে, কোন প্রশ্নটা লিখলে ভালো মার্কস পাওয়া যায়, সেই বিষয়টাও আমি তোমাদের বলে দেব। কারণ অনেক সময় কি হয় যে আমরা উত্তর কোনগুলো করতে হবে সেই বিষয়গুলোও ভালোমতো বুঝি না। কারণ এই না বুঝার কারণে উত্তর সব লিখে আসার পরেও কিন্তু ভালো মার্কস পাওয়া যায় না। সেই বিষয়গুলো আমি তোমাদের দেখাই দিব যে কোন বিষয়গুলো থেকে তোমরা ভালো মার্কস তুলতে পারবা, ভালো নম্বর তুলতে পারবা। এমনও হবে যে আমি তোমাকে বলে দিব এখানে ৩০ মার্কের যে ব্যাকরণ অংশ আছে তুমি ৩০ এ ৩০ ই পাবা বা ২৯ পাবা। তো এই যে বিষয়টা আরকি তুমি যখন এই ৩০ এ ২৯, ৩০ পাবা তখন তোমার ভালো লিখতে পারবা। তখন তোমার একটা ভালো কনফিডেন্স কাজ করবে। বাকিগুলোও ভালো লিখতে পারবা। এছাড়াও দেখো টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলা ১ম পরীক্ষা এবং অনেক শিক্ষার্থী এমন হয় যে সময়ের মধ্যে সব শেষ করে আসতে পারে না। সেই বিষয়গুলো সম্পর্কেও আমি তোমাদের সাথে আলোচনা করব। এবার দেখো তাইলে আমি তোমাদের যেটা বললাম যে এই বছর মফলা আর বফলার নিয়ম কেউ কোনোভাবেই বাদ দিবা না। এটা পড়তেই হবে এবং পড়বা। আমি আবারও বলছি যে মফলার ৫ টা নিয়ম এবং মনে রাখতে পারলে বফলার সেম প্যাটার্নে ৫ টা নিয়ম মনে রাখা যায় আরকি। ঠিক আছে? এইবার দেখো বলছে যে হলো বাংলা এ ধ্বনি বিবৃত উচ্চারণের যেকোনো ৫ টি নিয়ম উদাহরণসহ লেখো বা এ ধ্বনি উচ্চারণের যেকোনো ৫ টি নিয়ম লেখো। তোমাদের দেখো আমি একটু আগে বললাম যে অধ্বনির উচ্চারণ ২ প্রকার। এ ধ্বনির উচ্চারণও কয় প্রকার বলো তো? ২ প্রকার। তা আমরা জানি যে হলো এ অনেক সময় এর মতো উচ্চারণ হয়। দেখো আমরা জানি যে বাংলায় সর্বশেষ মৌলিক ধ্বনি কি বলতো? অ্যা ধ্বনি। আমরা জানি যে বাংলা ভাষায় ৭ টি মৌলিক স্বরধ্বনি আছে। ৭ টি মৌলিক স্বরধ্বনি আছে। সেই ৭ টি মৌলিক স্বরধ্বনির সর্বশেষ স্বরধ্বনি হচ্ছে অ্যা ধ্বনি। ধ্বনিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল হাই যেটা আবিষ্কার করছে বাংলায় যার কোনো স্বতন্ত্র বর্ণ নাই। মানে নিজস্ব কোনো বর্ণ নাই কিন্তু ধ্বনি আছে। এই যে দেখো এ অনেক সময় এ এর মতো উচ্চারিত হয়, এ অনেক সময় এ এর মতো উচ্চারিত হয়। দেখো আমি তোমাদের বলি, এটা হলো এবং। এবার দেখো এটা কেমন উচ্চারণ হচ্ছে? এ বং। আবার অনেক সময় দেখবা যে হলো
এবার দেখো আমি আরেকটা শব্দ লিখছি। এটাকে তুমি এক বলো নাকি এক বলো? বলো তো? আমরা কি বলি? এক বলি না? এটার উচ্চারণটা কি হয়ে যাচ্ছে বলো তো? এর মতো হয়ে গেল না? তাহলে এই যে এটা অনেক সময় কি এর মতো হয়ে যায়, আবার এটা কি অনেক সময় এর মতোই থাকে। তো এই যে দেখো আমাদের বুঝতে হবে যে এটা যখন এর মতো হয় তখন কি বিবৃত। আর এটা এর মতো থাকলে কি হয় বলতো? সংবৃত। সেই উচ্চারণও ৫ টা তোমাদের মনে রাখতে হবে। এবার আমরা দেখব যে এর বিপরীতে যেই প্রশ্নটার উত্তর করা যায় আরকি, ঠিক আছে? যে তুমি চাইলে কি ১ এর ক ও লিখতে পারো, আবার চাইলে কি খ ও লিখতে পারো। কেউ আবার ভুল করে ২ টা লিখো না কিন্তু। যেকোনো একটা লিখতে হবে। কারণ বলেই দিয়েছে যে অথবা। তো এখানে দেখো যে আমার মতে ওই ৫ টা নিয়ম লেখার চেয়ে তোমার উচ্চারণটা লেখা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে উচ্চারণটা লিখলে ৫ এ ৫ মার্ক কোনোভাবেই কাটার সম্ভাবনা নাই। আর তুমি উচ্চারণের নিয়মগুলো লিখতে যেয়ে কথার কথা মনে করো উদাহরণ দিতে ভুল করছো বা উদাহরণগুলা দিতে পারোনি, তখন কিন্তু পরিপূর্ণভাবে ৫ মার্ক পাওয়া সম্ভব না। এখানে থাকবে তোমাদের ৮ টা। কয়টা থাকবে বলো তো? ৮ টা। সেই ৮ টার মধ্যে তোমাকে ৫ টির উত্তর করতে হবে। মানে ৮ টি এরকম শব্দ দেওয়া থাকবে, যার মধ্যে তোমাকে ৫ টির উত্তর করতে হবে। তো এখানে আমার যেটা মনে হয় যে এই উচ্চারণগুলো লেখাটাই কি বলতো গুরুত্বপূর্ণ। এখন উচ্চারণগুলা কিভাবে লিখতে হয়? আশা করি তোমরা সবাই উচ্চারণটা লেখা পারো। কিন্তু তোমাদের যেটা ভুল হয়, কোথাও তুমি হসন্ত দিতে ভুল করে ফেলেছো, কোথাও তুমি চন্দ্রবিন্দু দিতে ভুল করে ফেলো, আবার কোথাও দন্ত্য হবে, কোথাও মূর্ধন্য হবে। এই বিষয়গুলো নিয়েই কিন্তু শিক্ষার্থীরা বেশি ভুল করে। আবার দেখা যায় যে একটা জায়গায় দেওয়া দরকার রস্যু, দিয়ে ফেলছো দীর্ঘ, দেওয়া দরকার রস্যই, দিয়ে ফেলছো কি দীর্ঘিকার। তো এই কারগুলো বা এই যে চন্দ্রবিন্দু, হসন্ত, এই ভুলগুলোও কি অনেকে করে ফেলো। তো আমি তোমাদের কয়েকটা উদাহরণ উত্তর করেও দেখাবো যে কিভাবে তোমরা উত্তরটা করতে পারো আরকি। ঠিক আছে? তো আমরা আবার একটা বিষয় হলো কি যে দেখো যে আমরা এইটা উত্তর করতে গেলে ২ মিনিটও সময় লাগবে না। কিন্তু ওই ৫ মার্কের উত্তর করতে গেলে মানে আগে যেটা আমরা বললাম যে ১ এর ক, এটা উত্তর করতে গেলে তোমার ৭-৮ মিনিট সময় চলে যেতে পারে আরকি। ঠিক আছে? কারণ সময়টাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানে যার কারণে আমি সাজেস্ট করি সবসময় যে তোমরা এই উত্তরগুলো করবে। এখান থেকে যেমন কম সময়ে লেখা যায়, ঠিক তেমনিভাবে পরিপূর্ণভাবে ৫ এ ৫ ই পাওয়া যায় আরকি। ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই যুক্ত হচ্ছ তোমরা। অনিক বিশ্বাস, স্যার আপনার ভিডিও আমার খুব ভালো লাগে। ধন্যবাদ অনিক বিশ্বাস। তো আমরা দেখতে পাচ্ছি মারুফ যুক্ত হয়েছ। তো যারা এখনো এই ক্লাসটিতে যুক্ত হতে পারেনি, তোমরা তাদের মেনশন করে দাও, শেয়ার দিয়ে দাও। আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে। তোমরা কমেন্ট করো কে কোথায় থেকে আছো, ক্লাসটি কেমন লাগছে। আসলে দেখো তোমরা যদি উপকৃত হও তবে যেমন জয়কলি পাবলিকেশন, জয়কলি একাডেমি খুশি হবে, তেমনিভাবে আমিও খুশি হব যে দেখো যে তুমি আমার ক্লাস থেকে উপকৃত হচ্ছ, তুমি মনে রাখো বা না রাখো, তোমার যে একটা ভালো ফলাফল হবে এতেই আমি অনেক বেশি খুশি। তো এখানে আমরা কিছু উদাহরণ আ দেখি আরকি যে কথার কথা একটু ব্যতিক্রমধর্মী কিছু উদাহরণ আমরা দেখার চেষ্টা করব যে তোমাদের যেগুলা ভুল হয় আরকি। ঠিক আছে? যেমন দেখো এখানে শ্রাবণ একটি শব্দ। দেখো আছে তালিব স। এখন আমি এই শ্রাবণের উচ্চারণটা করতে গেলে কেমন উচ্চারণ হবে? মনে রাখবা দেখো তালিব স থেকে যদি উচ্চারণটা চ বা ছ এর আঙ্গিকে ভিতর থেকে বের হয়, তবে সেটাতে তালিব স এর পরিবর্তে দিতে হয় দন্ত স। ঠিক আছে? যেমন দেখো শ্রাবণ, শ্রাবণ এই টাইপের উচ্চারণ হইলে তোমাদের এরকম দিতে হবে। যেমন হিংস্র, হিংস্র, স্র এরকম আসছে। তাইলে এটার উচ্চারণটা হবে শ্রা। আর এই যে দেখো বন না বন। এবার দেখো যে তোমার মূর্ধন্যটা হয়ে গেল কি বলতো? দন্তন্য। আর এই যে আমি দেখো এগুলাতে হসন্ত বসালাম না, শেষটায় হসন্ত বসালাম। মনে রাখবা যে মেক্সিমাম ক্ষেত্রেই যদি কোনো ব্যঞ্জন বর্ণের সাথে কোনো কার চিহ্ন জড়িত থাকে, তার সাথে কখনো হসন্ত দিতে হয় না। হসন্ত হয় শুধু সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ। তবে সব ক্ষেত্রে না। কিছু, কিছু ক্ষেত্রে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ থেকে অ এর উচ্চারণটা আসে, তখন হসন্ত দিতে হয় না আরকি। এবার দেখো আরেকটা চন্দ্রবিন্দু বিষয়টা আমি তোমাদের বললাম। এখান থেকে দেখো পদ্ম। ঠিক আছে? এবার দেখো
পদ দো, আমি এটা লিখলাম। ঠিক আছে। কিন্তু এখানে একটু মিস আছে। মিসটা হলো কি? যে দেখো পদ্ম এখানে একটা চন্দ্রবিন্দু হবে। চন্দ্রবিন্দু কেন হবে? অনেকে বুঝি না। বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করি যে দেখবা যে অনেক শব্দ আছে যেগুলাতে তোমার হলো কি নাসিক্য উচ্চারণ হয়। নাসিক্য উচ্চারণ কোনগুলো? যে দেখো আমরা জানি যে বাংলায় নাসিক্য আম বর্ণ হচ্ছে কয়টা? ৫ টা। আর নাসিক্য ধ্বনি হচ্ছে ৩ টা। তো এই যে বিষয়টা যে আ ৫ টা কোন ৫ টা? যে আমরা জানি যে বর্গের শেষ বর্ণগুলো, বর্গ কোনগুলো? ক থেকে ও, চ থেকে ইয়, ট থেকে মূর্ধন্য, ত থেকে দন্তান্ন, প থেকে ম। এই যে লাস্টের যেগুলো আরকি, ঠিক আছে? এগুলো। এই বর্ণগুলো কোনো জায়গায় থেকে যদি তার উচ্চারণ না হয়, মানে যুক্ত বর্ণ থেকে তার যদি উচ্চারণ না হয় তবে একটা কি দিতে হয়? হসন্ত দিতে হয়। এই জিনিসটা একটু মনে রাখবা। এছাড়াও তোমার হলো আ এখানে যেগুলা দেওয়া আছে তোমরা একটু সুন্দর করে করবা। তাইলেই কমন পেয়ে যাবো। আমি বলি, আমি আবারও বলছি যে শুধু এখানে বেশি শব্দ দেওয়া নাই। মনে হয় ৪০ টার আশেপাশে বা ৫০ টার আশেপাশে আছে। এর বেশি নাই। তো এই কয়টা শব্দ যদি ভালো করে আয়ত্ত করতে পারো তোমার ৫ মার্ক কমন পড়ে যাবে। এইবার দেখো যে আমরা ২ নম্বর প্রশ্নে আসি যে ২ নম্বর বানানের নিয়ম। দেখো যে আমরা বাংলা ভাষায় আমরা দেখি যে বিভিন্ন জায়গায় বানান ভুল। যেগুলো আমাদের কাছে দৃষ্টিকটু লাগে আরকি। ঠিক আছে? আবার দেখা যাচ্ছে আমি এক বানান লিখছি, আরেকজন আরেক বানান লিখছে। তো এই যে বানানগুলা ভুল হয়, সেই বানানগুলাও ঠিক করতে হবে এবং দেখো যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের যে নিয়ম দিছে আরকি, ঠিক আছে? সেখানে আমরা দেখতে পাই যে অনেক শব্দের বানানেই কি পরিবর্তন আসছে। যেগুলো আগে আমরা ঠিকভাবে লিখতাম, কিন্তু ওই বানানগুলো এখন কি যে একটু অন্যরকমভাবে নতুন করে দেওয়া হয়েছে। সেগুলোও আমাদের জানতে হবে। তো এখানে দেখো যে আমরা ১ম এ বানানের নিয়মে ১ নম্বর যে প্রশ্নটা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রমিত বাংলা ব্যাকরণের বা আধুনিক বাংলা ব্যাকরণের বা বাংলা অতৎসম শব্দের বা তদ্ভব শব্দের বানানের ৫ টি নিয়ম লেখো। দেখো এখানে প্রশ্ন আছে কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। কিন্তু উত্তর কয়টা? ১ টা। তো এই যে বিষয়টা আরকি যে বানানের নিয়ম এখানে মনে রাখতে হবে। প্রমিত শব্দের অর্থ কি বলো তো? আধুনিক। প্রমিত শব্দের অর্থই হচ্ছে কি? আধুনিক। এবার দেখো বাংলা অতৎসম। অতৎসম মানে কি? দেখো যে বাংলা ভাষার যে শব্দভান্ডার সেখানে আমরা দেখতে পাই যে নতুন যে নবম দশম শ্রেণীর ব্যাকরণ সেখানে ৪ প্রকার দেওয়া আছে। সেটা কি, কি? তৎসম, তদ্ভব, দেশী আর বিদেশী। এইবার দেখো যে হলো অতৎসম মানে কি? অতৎসম শব্দের অর্থ হচ্ছে তৎসম ব্যতীত যত শব্দ আছে সবগুলাই অতৎসম। হতে পারে তদ্ভব, হতে পারে দেশি, হতে পারে বিদেশি, হতে পারে মিশ্র শব্দ। মিশ্র কাকে বলে? যে ২ ভাষার শব্দ যখন একত্রে ব্যবহৃত হয়ে একটি শব্দ রূপে দেখা যায় তখন তাকে আমরা কি বলি? মিশ্র শব্দ বলি। যেমন মোল্লা মৌলবি, ঠিক আছে? পকেট মার, ঠিক আছে? হাট বাজার, ঠিক আছে? এই ধরনের শব্দগুলো হচ্ছে মিশ্র শব্দ। দেখো উত্তর, তুমি যদি জানো যে তদ্ভব শব্দের বানানের ৫ টি নিয়ম, তাইলে তুমি কি সহজে যেকোনো উত্তর করতে পারবা আরকি। ঠিক আছে? এইবার দেখো যে আমার যেটা ফিল হইছে যে এই প্রশ্নটাই তোমরা কি কমন পাবা আরকি। ঠিক আছে? এইবার দেখো বলছে বাংলা বানানে হ্রস্ব ইকার ব্যবহারের নিয়ম লেখো। দেখো কেন আমাদের হ্রস্ব ইকার নিয়মগুলো শিখতে হবে আরকি। ঠিক আছে? যে আমরা অনেক সময় দরকার হ্রস্ব ই দিয়ে দিচ্ছি কি দীর্ঘ ই। ঠিক আছে? তো এই যে বিষয়টা যে হ্রস্ব ই কোথায় হবে, দীর্ঘ ই কোথায় হবে এই বিষয়গুলোও আমাদের শিখতে হবে। যেমন দেখো যে আমরা একটা শব্দ জানি যে হলো ইংরেজি। ইংরেজি কেউ লেখে এমনভাবে, আবার কেউ লেখে এমনভাবে। আবার এই যে দেখো যে আমরা একটা সময় শ্রেণীটা লিখতাম কিভাবে? এইভাবে। আবার অনেকে লেখে শ্রেণী হ্রস্ব ইকার দিয়ে। ঠিক আছে? তো এই যে বিষয়টা কোনটা ঠিক, কোনটা ভুল, কেন ঠিক, কেন ভুল এই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন আছে। দেখো যে এখানে আমাদের মনে রাখতে হবে যে ইংরেজি একটা কি বিদেশি শব্দ। বিদেশি শব্দের বানানে কখনো দীর্ঘিকার ব্যবহার করা যাবে না। সবসময় ব্যবহার করতে হবে হ্রস্ব ই বা হ্রস্ব ইকার। তাইলে আমাদের ইংরেজি যেমন আরবি, ফার্সি, ইরানি, জাপানি এই ধরনের শব্দগুলাতে মেক্সিমাম মানুষই কি করে যে দীর্ঘিকার দিয়ে রাখে। কিন্তু এগুলা সবগুলোতেই হবে কি বলতো? হ্রস্ব ই বা হ্রস্ব ইকার। তো এরপরে দেখো যে আমরা ওই যে যেমন বলি ঈমান, ঠিক আছে? একটা
আরবি শব্দ। তো এই শব্দগুলাতেও কি রস্বইকার হবে। তো এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এবার দেখো এই নিয়মটার কথা আমি বলি যে শ্রেণী আর শ্রেণী কোনটা ঠিক? আমরা এখনকার বইগুলোতে দেখতে পাই শ্রেণী শব্দটা রস্বইকার দিয়ে লেখা। কেন লেখা? দেখো আধুনিক বাংলা বানানের যে নিয়ম বা প্রমিত বাংলা বানানের যে নিয়ম সেখানে বলা আছে যে, যে সকল তৎসম শব্দের বানানে রস্বই দীর্ঘই উভয় শুদ্ধ সেই সকল তৎসম শব্দের বানানে রস্বই এবং রস্যকার ব্যবহার করতে হবে। ঠিক আছে? কেন ব্যবহার করতে হবে? কারণ মানে এখানে ২ টাই ঠিক। কিন্তু আমি একটা ব্যবহার করছি, তুমি আরেকটা ব্যবহার করছো, আরেকজন আরেক রকম ভাবে ব্যবহার করছে। এরকম হলে একটু গোলমেলে হয়ে যাবে। যার কারণে বাংলা একাডেমি বলেই দিছে যে ২ টাই সঠিক। কিন্তু আমাদের ব্যবহার করতে হবে কি? হ্রস্বইকার এবং হ্রস্বকার এবং এদের যে মূল বর্ণ হ্রস্বই এবং হ্রস্যু। ঠিক আছে? তো এই নিয়মগুলাও তোমরা দেখবা। বাংলা বানানে অতৎসম শব্দের নিয়ম। দেখো এই যে আ অতৎসম শব্দের নিয়ম ৫ টি। এখানে আমরা বাংলা অতৎসম শব্দের এই নিয়মটাও বলছে, এটা হয়ে যাচ্ছে। এইবার দেখো যে আমার কাছে একটু ফিল হয় যে এইবার এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ আরকি। ঠিক আছে? মানে আমরা ১ নাম্বার তো ভালো করে পড়বই। প্রশ্ন দেখো খুব বেশি দেইনি। ৩ টা ৪ টা প্রশ্ন কেউ যদি ৪০ মিনিট ৪৫ মিনিট মন দিয়ে পড়ে, এমনিতেই মনে থাকে আরকি। ঠিক আছে? তারপরেও তোমাদের যেটা বলে দিচ্ছি যে বেশি গুরুত্বপূর্ণ যেগুলা বলছি সেগুলো কোনোভাবে মিস করবা না। নত্যবিধান কাকে বলে? নত্যবিধানের ৫ টি নিয়ম লেখো। আমরা জানি কি যে তৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহারের নিয়মই হলো নত্যবিধান। সেই নত্যবিধান কোথায়, কোথায় আমরা মূর্ধন্য ব্যবহার করব, মূর্ধন্য ন ব্যবহার করব সেই বিষয়গুলো আমরা কি খেয়াল রাখবো এবং সেই বিষয়ে ৫ টি নিয়ম লিখতে হবে। বা এখানে ৪ টি নিয়মও চাইতে পারে আরকি। ঠিক আছে? তো আমরা এরপরে দেখো যে বানান শুদ্ধকরণ যে আমাদের এই যে ভুল বানানগুলো দেওয়া থাকে সেখান থেকে শুদ্ধ করে লিখতে হয় আরকি। ঠিক আছে? সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। দেখো যে আমরা কিছু বানান আছে যেগুলা চোখের সামনে ভাসে এবং মনে হয় যে এটাই ঠিক কিন্তু বানানগুলো ভুল। তো এখানে দেখো আমি ঐরকমই ৪০ থেকে ৫০ টি শব্দ দিছি। এখান থেকেই তুমি কমন পাবা। আমার চাওয়া হলো অথবাগুলো লিখতে থাকো। যেগুলো আমি বলি যে এটারও অথবাটা লেখা বেশি ভালো হবে আরকি। ঠিক আছে? তো অথবাটা লিখলেই দেখা যাচ্ছে যে এখান থেকে ভালো মার্কস পাওয়া যাবে আরকি। তো এখানে দেখো যে আমরা কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা এখানে করতে পারো। যে তোমাদের জানার কোনো বিষয় থাকলে বা কোনো টপিক ব্যাকরণের জিনিসটা বুঝতে পারো নাই আরকি, ঠিক আছে? আ তো তারাও আমাকে জিজ্ঞেস করতে পারো যে, "স্যার আমি এটা বুঝছি না" বা "ভাই আমি এটা বুঝছি না, আমাকে একটু বোঝাই দেন।" আমি তাদেরও বুঝাই দিব। আসলে দেখো ফুটবলের সময় চলতেছে। অনেকেই ব্রাজিলের খেলা দেখছো তোমরা। দেখে সমানে নাক ডেকে ঘুমাচ্ছ, তাই না? তো এই যে ঘুম তো ভাঙাতে হবে। সামনে পরীক্ষা। আর কতদিন? ঠিক আছে? এই যে আ তোমার হলো খুবই অল্প সময় আছে। শুধু খেলা নিয়ে মাতলে হবে না। আমাদের একটু পড়াশোনাও করতে হবে আরকি। যে আমরা বিভিন্ন দলের সাপোর্ট করি, মারামারি করি, কামড়াকামড়ি করি। এগুলা বাদ দিয়ে কি এখন তোমাদের উচিত কি ২৬ ব্যাচের শিক্ষার্থী হিসেবে পড়াশোনায় মনোযোগী হওয়া আরকি। ঠিক আছে? রেগুলার টাইমে যত ছেলেমেয়ে লাইভে থাকে এখন মানে এ তার তুলনায় অনেক কম। এটা বোঝাই যাচ্ছে যে কেন? কারণ আমি জানি যে এই ভোরবেলা খেলা দেখে ঘুমাচ্ছ। ঠিক আছে? তো যারা লাইভটি দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা পড়াশোনায় মনোযোগী আছো। তোমাদের পড়ার প্রতি একটা কি টান বা একটা আগ্রহ আছে আরকি। ঠিক আছে? তো আ এটা হচ্ছে বিষয়। তো আমরা দেখি যে হলো বানানের কয়েকটা জিনিস তোমাদের আমি একটু বলে দিই। যে দেখো আমরা এই যে এখানে সহযোগী আবার সহযোগিতা ২ টা শব্দ আছে। জাস্ট আমি এই ২ টা শব্দের একটু নিয়ম তোমাদের একটু বলে দিই। মনে রাখবা কোন ব্যক্তি যদি হয়, কোন যদি ব্যক্তি হয় তবে তার শেষে দীর্ঘই হয়। যেমন দেখো সহযোগী কোন ব্যক্তি হবে না বস্তু হবে। কোন ব্যক্তি হবে। তাইলে এই রস্বইটা বাদ দিয়ে কি হবে বলো তো? দীর্ঘ হবে। এবার দেখো সহযোগীর সাথে অতিরিক্ত আবার যদি কোন প্রত্যয় যুক্ত হয়, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি তা প্রত্যয় যুক্ত হইছে। এইবার এই দীর্ঘিটা হয়ে যাবে হ্রস্ব ইকার সহযোগিতাতে। তো এই বিষয়গুলা তোমাদের একটু খেয়াল রাখতে হবে আরকি। ঠিক আছে? তাইলে সহযোগী বানানটাতে দীর্ঘি আসবে, সহযোগিতাতে কি হবে? হ্রস্ব ইকার। আমি আবারও বলি, ব্যক্তি হইলে কি হয় বলো? দীর্ঘিকার।
আর অন্য কিছু হইলে তখন আমাদের হবে কি হ্রস্ব ইকার। ঠিক আছে? তো এই বিষয়টা খেয়াল রাখবা, বানানগুলা দেখবা। এবার দেখো যে হলো আমরা তোমাদের যেটা বলছি আরকি, যারা আমরা জানি যে বাংলার অনেকগুলো গল্প কবিতা পরিবর্তন হয়েছে। তো এই যে গল্প কবিতাগুলো যে পরিবর্তন হয়ে নতুন কিছু গল্প যুক্ত হয়েছে, সেই গল্পগুলো থেকে কেমন প্রশ্ন হতে পারে এবং কোন আঙ্গিকে পড়লে তোমরা ভালো করবা, তার জন্য আমরা জানি যে এই যে বাংলা বিচিত্রার যে নতুন সংস্করণ বইটি অ্যাডমিশনে যারা আছো এবং যারা রি-অ্যাডমিশন দিবা তাদের জন্যও কিন্তু গুরুত্ববহ। যে দেখো তোমরা যদি আগের গল্প কবিতাগুলো পড়ো তবে কিন্তু সেগুলো কমন আসার সম্ভাবনা নাই বললেই চলে। তোমাদের যে তোমরা রি-অ্যাডমিশন দিবা প মানে ২য় বার ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু নতুন গল্প কবিতাগুলো এই বইয়ে সংযুক্ত করা আছে। তোমাদের কিন্তু অবশ্যই এই বই থেকে সেগুলো পড়তে হবে এবং এইচএসসিতে যারা আছো তারা জানো যে এই যে ২৭ ব্যাচে যারা আছো, তোমরা যদি অ্যাডভান্স আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নটা জানতে চাও এবং কেমনভাবে প্রস্তুতি নিতে হবে, তবে তোমাকে অবশ্যই এই বইটার সাথে থাকতে হবে এবং এই বইটা সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা করতে হবে। দেখো যারা ভালো করে, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো, ভালো বিশ্ববিদ্যালয়ে টপ র‍্যাংক করে, ভালো পড়া প চান্স পায়, তারা কারা? যারা ফার্স্ট ইয়ার থেকেই পড়াশোনা করে তারা। সুতরাং তোমাদের এই বইয়ের সাথেই থাকতে হবে। এছাড়াও দেখো যে জয়কলির পুরো মানবিকের সেট মানে জিকে, ইংলিশ, বিভিন্ন মডেল টেস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রিটেন গুলো আসে সেইগুলোও সব মানে জয়কলি তোমাদের অ্যাডমিশন জার্নিকে এত সহজ করে দিয়েছে। তোমার প্রস্তুতির জন্য যা, যা লাগবে সবকিছুই কিন্তু তোমরা পাচ্ছ। তো এখানে আমরা দেখো এর পরবর্তীতে আসবো ৩ নম্বর প্রশ্নে আরকি। ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে ৩ নম্বর প্রশ্নটি কি? যে ব্যাকরণিক শব্দশ্রেণী। দেখো যে ব্যাকরণিক শব্দশ্রেণীর বিষয়টা কি? দেখো ব্যাকরণিক শব্দশ্রেণীর এরকম প্রশ্ন থাকবে কয়েকটি। মানে একটা প্রশ্ন থাকবে তোমাদের। আমি সাজেশনে দিছি ৫ টা প্রশ্ন। এ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বোঝো? দেখো ব্যাকরণগত ভূমিকার দিক থেকে বাংলা ভাষার শব্দসমূহকে যে কয়টি ভাগে ভাগ করা হয় তাকেই বলা হয় কি বলতো? ব্যাকরণিক শব্দশ্রেণী। আমরা জানি ৮ প্রকার ব্যাকরণিক শব্দশ্রেণী। তোমরা যেমন পার্টস অফ স্পিচ পড়ে আসছো ৮ প্রকার, বাংলায় ব্যাকরণিক শব্দশ্রেণীও কয় প্রকার বলতো? ৮ প্রকার। তো এই যে ৮ প্রকার উদাহরণসহ লেখো। প্রত্যেক প্রকারের সংজ্ঞা দিবা, উদাহরণ দিবা হয়ে যাবে। এবার দেখো বিশেষ্য কাকে বলে? ব্যাকরণিক শব্দশ্রেণীর ১ম শব্দটাই কি বলতো? বিশেষ্য। উদাহরণসহ বিশেষের প্রকারভেদ আলোচনা দিয়ে দিবা। আবেগ শব্দ কাকে বলে? এই আবেগ দেখলে অনেকেরই বিবেক কাজ করে না, তাই না? তো যাই হোক আবেগ ওই আবেগ আর এই আবেগ আলাদা। তো আমাদের শিখতে হবে যে আবেগ শব্দ কাকে বলে? উদাহরণসহ আবেগ শব্দের কি প্রকারভেদও আলোচনা করতে হবে। এইবার দেখো যে সর্বনাম, ঠিক আছে? এটাও আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে আমার যেটা ফিল হয় এই বছর ১ অথবা ৫ এই ২ টা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা করে। দেখবা বিভিন্ন বইয়ে বিভিন্নভাবেই ক্রিয়াপদের শ্রেণীবিভাগগুলো আলোচনা করা আছে। তুমি একটু সুন্দর মতো তোমার উত্তরগুলো করে নিবে। তো এবার দেখো এর অথবাতে কেমন প্রশ্ন হয়? যে দেখো নিচের অনুচ্ছেদ থেকে বিশেষ্য পদ খুঁজে বের করো। বিশেষ্য কাকে বলি আমরা? এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেখো যে সকল শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, স্থান, কাল, পাত্র ইত্যাদির নাম বোঝায় তাকে আমরা কি বলি বলতো? বিশেষ্য বলি। মানে যেকোনো কিছুর নাম বোঝাইলেই কি বলতো? সেটা বিশেষ্য হয় আরকি। যেমন দেখো যে কলেজে যতগুলো পরীক্ষা পাস করিবার সব আমি চুকাইয়াছি। এটা আমরা জানি যে অপরিচিতা গল্প থেকে তুলে ধরা হয়েছে। তো এখানে দেখো যে আমাদের বিশেষ্যগুলা কি? কলেজ। একটা কি বলো? বিশেষ্য পদ আরকি। ঠিক আছে? তারপরে বলছে দেখো ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশায় আমাকে শিমুল ফুল মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। তখন বড় লজ্জা পাইতাম। তো এখানে দেখো যে নিচের অনুচ্ছেদ থেকে ৫ টি বিশেষ্য তোমাদের খুঁজতে বলবে আরকি। যেমন দেখো শিমুল ফুল একটা বিশেষ্য। মাকাল ফল কি বলতো? একটা বিশেষ্য আরকি। ঠিক আছে? আ তো এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এরকম ৫ টা তোমরা বের করলেই হবে।
তারপরে দেখো যে আমরা এখানে আরেকটা বলছে, আরেকটা অনুচ্ছেদ দিয়ে বিশেষ্য খুঁজতে বলছে। তারপরে এখান থেকে বিশেষণ খুঁজে বের করতে বলা হয়েছে। মানে তোমরা ৫ টা বিশেষণ বের করতে পারলেই হলো। এবার বিশেষণ জিনিসটা কি? দেখো যে সকল শব্দ দ্বারা কোনো আম বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ খুঁজে পাওয়া যায়, তাকে কি বলা হয়? বিশেষণ বলা হয়। তো আমরা দেখো বলছে যে লাল ফুলে বাগান ছেয়ে গেছে। এবার ফুলটা কেমন কালার বলো তো? লাল। তাহলে ফুলের একটা কি অবস্থা প্রকাশ করছে না? এটাই হলো কি বলতো? বিশেষণ। তো এরকম আরো অনেকগুলো আছে। এখান থেকে যেমন এখানে দেখো আলো কেমন করছে? মিটমিট করছে। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলো, আবার রোদের আলো। তো এই জিনিসগুলা তোমরা একটু খুঁজে বের করবা। নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ, এখান থেকেও বিশেষণ পদ। আবার এই যে দেখো নিম্নরেখ শব্দসমূহের ব্যাকরণিক শব্দশ্রেণী খুঁজে বের করো। এখানে অনেক সময় কি যে ৫ টা শব্দের নিচে দাগ থাকবে আরকি। ঠিক আছে? এরকম ভাবে তোমার হলো মনে করো দাগগুলো দেওয়া আছে আরকি। ঠিক আছে? তো ৩ টা দিলাম আর ২ টা আমি দিয়ে দিই। এইরকম মনে করো ৫ টা শব্দের নিচে দাগ দেওয়া আছে। বলছে যে নিম্নরেখ শব্দসমূহের ব্যাকরণিক শব্দশ্রেণী খুঁজে বের করো। তাইলে এখানে কোনটা কোন শ্রেণীর মধ্যে পড়বে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। দেখো গরিব, তারপরে হলো সে, তারপরে দেখো গরম বা দিয়ে। তো এই যে দেখো যে গরিব কি পদ বলতো? একটা বিশেষ্য পদ। সে কি পদ বলতো? নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা কি? সর্বনাম। তারপরে এই যে দেখো গেল না, তবু গরম গেল না। এই যে দেখো গরম গেল না। এই যে গেল নাটা কি? ক্রিয়াপদ। কেমন? গরম। এটা হলো ক্রিয়া বিশেষণ। তো এরপরে দেখো বলছে বাহ, আমরা জানি আবেগ শব্দ। ঠিক আছে? এই যে চিহ্নটা এটা থাকা মানেই বুঝবা কি ওইটা আবেগ শব্দ। তারপরে দেখো বলছে মন দিয়ে লেখাপড়া করা উচিত। এই যে দিয়ে এটা কি একটা অনুসর্গ আরকি। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। নিচেও সেম ভাবে। এবার দেখো যে এই প্রশ্নটা হওয়ার পাশাপাশি এখানে আরেক ধরনের প্রশ্ন হতে পারে। যেমন আ এরকম কোনো একটা শব্দের নিচে তোমার হলো দাগ আছে, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। তো তোমরা এখানে আমাদের সম্ভবত ৫০ টি প্রশ্ন দেওয়া আছে। তোমরা ৪০ টি প্রশ্ন। তো এইগুলা ভালো করে করতে পারলে এটাও কমন পাবে। এছাড়াও দেখো যে জয়গুলিতে বিভিন্ন অনলাইন কোর্স সমূহ আছে। যারা ভালো প্রিপারেশন নিতে চাও তারা যুক্ত হতে পারো। এবার দেখো যে ৪ নম্বর প্রশ্নটা হলো বাংলা শব্দ গঠন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং দেখো তোমাদের যেটা বলছি যে এই যে আমরা ব্যাকরণের পার্টগুলা পড়ছি এখান থেকেই কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন অ্যাডমিশনেও আসে আরকি। ঠিক আছে? তো যারা এইচএসসি তে ভালো একটা প্রিপারেশন নিতে পারে তারা অ্যাডমিশনে অনেকটা এগিয়ে যায় আরকি। ঠিক আছে? তো এখানে দেখো ১ম প্রশ্নটাই বলছে, এটাই আসবে আমার যা মনে হয় যে এই প্রশ্নটা কোনোভাবে মিস যাওয়ার নয়। মানে এই বছর এই প্রশ্নটা আসবেই, আসবেই, আসবেই বলা যায়। ঠিক আছে? তো এখানে দেখো বলছে কি উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, আলোচনা করো। জিনিসটা কেমন দেখো। কথার কথা একটা শব্দ ধান। এই ধান থেকে কি হয়? চাল হয়। ঠিক আছে? এবার দেখো এর আগে যদি আমি লাগাই দিই আ যোগ ধান, তাইলে হয়ে গেল কি? আধান। এবার কি ধানকে বোঝাচ্ছে না চালকে বোঝাচ্ছে? আধান, চার্জকে বোঝাচ্ছে, তাই না? এবার দেখো যে যুক্ত করলে কি হলো বলো তো? বিধান। আবার কি নতুন শব্দ গঠন হলো না? এবার এর আগে যদি ধানের আগে লাগাই দিই, তাইলে হয়ে গেল কি বলো তো? প্রধান। এবার তুমি বলো তো এই যে প্র এগুলার কি কোনো নিজস্ব অর্থ আছে? এগুলার কিন্তু কোনো নিজস্ব অর্থ নেই। এগুলো হলো অব্যয়সূচক শব্দাংশ যা কোনো মূল শব্দের পূর্বে বসে কি নতুন অর্থপূর্ণ বা অর্থবোধক শব্দ গঠন করতে পারে। এই ধরনের অব্যয়সূচক শব্দাংশকেই বলা হয় কি বলতো? উপসর্গ বলা হয় আরকি। ঠিক আছে? যার কারণে আমরা দেখতে পাচ্ছি কি দেখো এই উপসর্গগুলোর নিজের কোনো অর্থ নাই। কিন্তু সে কি করতেছে? অন্য কোনো শব্দের পূর্বে বসে অর্থ দান করছে। যার কারণেই বলা হয় উপসর্গের অর্থবাচকতা নাই। মানে নিজের কোনো অর্থ নাই। কিন্তু অর্থ দ্যোতকতা আছে। মানে কি অর্থ দান করার ক্ষমতা আছে। তো সেই বিষয়টা আলোচনা করতে হবে। তো তোমরা খুব ভালোমতো এই প্রশ্ন কোনোভাবেই মিস দেওয়া যাবে না। ঠিক আছে? এগুলার প্রমাণ তোমরা নিয়ে নিবা পরীক্ষার পরে। পরীক্ষার হলেই পেয়ে যাবা।
ঠিক আছে? যে আমি যেগুলা বলছি, যেই প্রশ্নগুলার কথা বলছি, সেই প্রশ্নগুলা তুমি পরীক্ষায় পাইছো কিনা। ঠিক আছে? তো আমি বারবারই বলছি যে এখান থেকে একটি প্রশ্নও মিস যাবে না। প্রত্যেকটা প্রশ্ন ব্যাকরণে ৩০ এ ৩০, ১ মার্কও তোমার মিস যাবে না। প্রত্যেকটা প্রশ্ন তুমি কমন পাবে। এবং দেখো খুবই শর্ট একটা সাজেশন, খুবই স্বল্প একটা সাজেশন, যেই সাজেশনটুকু পড়তে তোমার সর্বোচ্চ ২ থেকে ৩ দিন যদি তুমি ভালো করে পড়ো, পুরো সাজেশনটা ১০০ মার্কের সাজেশন তোমার কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও এর পরবর্তীতে আমরা বাংলা প্রথম পত্র নিয়েও আলোচনা করব। ঠিক আছে? তো সবাই যুক্ত থেকো। এরপর দেখো বলছে সমাস কাকে বলে? সমাসের প্রয়োজনীয়তা, এটাও আসতে পারে কাছাকাছি একটা প্রশ্ন। তারপরে উপসর্গ কাকে বলে, কত প্রকার ও কি, কি উদাহরণ সহ আলোচনা করো। আ এরপরে দেখো উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ যে উপসর্গ কাকে বলে? দেখো এখানে ৫ টা উপসর্গ দিয়ে শব্দ গঠন করে দেখাতে বলছে। দেখো যে এই যে পরি একটা উপসর্গ। তার সাথে যদি আমরা নাম লাগাই দিলাম, কি হলো? পরিণাম। ঠিক আছে? পরির সাথে মান লাগাই দিলাম, পরিমাণ। তো এটাই হচ্ছে শব্দ গঠন। ঠিক আছে? তো এগুলা আমাদের একটু খেয়াল রাখতে হবে। প্রতিযোগবাদ, প্রতিবাদ, অনুযোগ গমন, অনুগমন, অভিযোগ মান, অভিমান। ঠিক আছে? নিযোগ আ উম নিযোগ নয়, নির্ণয়, নির্যোগ নয়। তারপরে হচ্ছে আরো অনেক শব্দ গঠন এখান থেকে করা যেতে পারে আরকি। ঠিক আছে? নিযোগপাত, নিপাত, ঠিক আছে? এরকম অনেক শব্দ গঠন হতে পারে। এবার দেখো নামসহ প্রকৃতি প্রত্যয়। এখানে কিছু শব্দ দেওয়া আছে। যারা প্রকৃতি প্রত্যয়টা ভালো পারো না, তারা অবশ্যই এই যে এই প্রশ্নগুলো এবং এরপরে কিছু সমাস দেওয়া আছে, এইটা ভালো করে মনে রাখতে হবে আরকি। ঠিক আছে? তো প্রকৃতি প্রত্যয় একটু জটিল টার্ম হয়। এটা ভালো করে পড়তে গেলে তোমাকে বিস্তারিত পড়তে হবে। ২-১ টা দেখাই দিয়ে হবে না। তবে এই শব্দগুলোর প্রকৃতি প্রত্যয় এবং তার নাম যদি তুমি জানো তবেই হবে আরকি। ঠিক আছে? এইগুলো ভালো করে পড়বা। এবার দেখো ব্যাসবাক্য সহ সমাস। তো এই যে এখানে আমি কিছু সমাসের কথা বলছি, যে সমাসগুলো পড়তে পারলে এটা থেকে তো ৫ মার্ক থাকেই। তো এখানে মোট ৮ টা প্রশ্ন থাকবে। ৮ টার মধ্যে তোমাকে লিখতে হবে কয়টা বলো? ৫ টি প্রশ্ন আরকি। ঠিক আছে? এখানে লিখতে হবে কিভাবে? যে তুমি ১ম এ সমাসটা ব্যাসবাক্য লিখবা এবং তারপরে সমাসের নামটা তোমাকে লিখতে হবে আরকি। ঠিক আছে? তো আশা করি তোমরা ব্যাসবাক্য কি সেটা জানো এবং তোমরা অনেকের মনে থাকবে না, ভুলে যেতে পারো। সুন্দর করে একটু নোট করে নিবা আরকি। ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যতত্ত্ব। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখানে ভাইয়া এই ৩ টা প্রশ্ন পড়লে আর কিচ্ছু লাগবে না। ৫ মার্ক কমন। গ্যারান্টি সহকারেই কি ৫ মার্ক কমন আরকি। ঠিক আছে? তো এখানে দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে হলো বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি, কি? উদাহরণ সহ আলোচনা করো। তো এই যে এখানে দেখো যে এই প্রশ্ন ৩ টার মধ্যে এই ১ নম্বর প্রশ্ন মানে এইবার আমার কাছে মনে হয় কি যে এই ৩ নাম্বার প্রশ্ন সার্থক বাক্যের কয়টি গুণ উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই আসবে। ঠিক আছে? তো পরীক্ষার পরেই তোমরা মিলিয়ে নিতে পারবা। তো দেখি কে, কে যুক্ত আছো আমাদের সাথে। আমি আরেকবার একটু দেখি যে আমাদের সাথে কে, কে যুক্ত হয়েছো। তো ক্লাসটি কেমন লাগছে? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে আসলে তোমরা আমার এই ক্লাসটি বুঝতে পারছো কিনা? কারো কোনো সমস্যা হচ্ছে কিনা? বা কোথাও বোঝার বিষয় আছে কিনা তোমাদের বা জানার বিষয় আছে কিনা? ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু আমাকে বলবা আরকি। তানিয়া সুলতানা তোমাকে অনেক ধন্যবাদ। তুমি অনেকের কাছেই নির্মিত সাজেশন চেয়েছো। হ্যাঁ, আমি নির্মিত অংশেরও সাজেশন দেবো আরকি। ঠিক আছে? মানে পুরো তোমার ২০০ মার্কের বাংলার সাজেশনই এখানে তুমি পাচ্ছ। কোনো কিছুতে মিস যাবে না। ঠিক আছে? এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই। তোমরা সবগুলো প্রশ্নের তোমাদের মনে যা, যা প্রশ্ন আছে আমাকে করতে থাকো বা তোমাদের যা, যা জানার আছে আমাকে বলো। আমি সবকিছুর উত্তর তোমাদের দিয়ে দেব। তো এইবার দেখো যে আমরা একটু
আ বললাম কি যে বাক্য কাকে বলে? সার্থক বাক্যের গুণ এটা তোমরা ভালো করে পড়বা। এবার দেখো এর অথবাতে বাক্য রূপান্তর থাকে। তোমরা চাইলে বাক্য রূপান্তরও করতে পারো। যে বাক্য আ আমরা জানি যে হলো ইংলিশে তোমরা যেমন চেঞ্জিং সেন্টেন্স করো, বাংলায় কি বাক্য রূপান্তর আরকি। ঠিক আছে? সরল, জটিল, যৌগিক ছাড়াও আরো অনেক রকমের আছে। প্রশ্নবোধক, নেতিবাচক, ঠিক আছে? এরকম বিভিন্ন রকমের বাক্য রূপান্তর করতে হয়। তো সেই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে আরকি। ঠিক আছে? যেমন এখানে দেখো আ যে কিছু উদাহরণ আমি তোমাদের বলি। যেমন এখানে বলছে কি, "দোষ করেছ অতএব।" অতএব থাকা মানে আমরা জানি কি যৌগিক বাক্য আরকি। ঠিক আছে? দোষ করেছ অতএব শাস্তি পাবে। তাহলে এখানে আমরা কি দেখো বলতে পারি কি যে, "যেহেতু দোষ করেছ সেহেতু শাস্তি পাবে।" মিশ্র বাক্যে কি যে সাপেক্ষ সর্বনাম যুক্ত থাকে যত, তত, যেমন, তেমন, যারা, তারা, যেহেতু, সেহেতু, যিনি, তিনি এরকম আ অব্যয়গুলো সরি এরকম সাপেক্ষ সর্বনামগুলো যুক্ত করতে হয় আরকি। ঠিক আছে? যেমন এখানে নেতিবাচক। নেতিবাচক মানে কি? যে না, নেই, তারপরে নি, তারপরে কি? যে নয়, এই ধরনের অব্যয়গুলো যুক্ত করতে হয় আরকি। ঠিক আছে? যেমন দেখো মানুষ মরণশীল নয়। মানুষ মরণশীল। তার মানে কি? মানুষ অমর নয়। তো এই যে বিষয়টা আ এইরকম তোমার বাক্য রূপান্তরগুলো করতে হবে। এখানে আমরা বেশ কিছু বাক্য রূপান্তর দিছি যে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আবার চাইলে কি আমি বলছি যে মেসেঞ্জার জয়কলি পেজে মেসেজ দিলেই কি তোমরা সাজেশনটা পরিপূর্ণভাবে পুরোপুরি পেয়ে যাবা আরকি। ঠিক আছে? এবং আবারও বলছি যে এই সাজেশন থেকে একটা প্রশ্ন মিস যাবে না। এই যে এখানে কিছু প্রশ্ন আছে, এখানে আছে। এই তো মোট ৫০ টি বাক্য রূপান্তরের প্রশ্ন আমরা যুক্ত করেছি। এরপরে দেখো বাক্য শুদ্ধকরণ। যে দেখো যে আমরা আ বাক্য শুদ্ধকরণে কি দেখব যে অনেক বাক্য আমরা দেখি চোখের সামনে মনে হয় ঠিক, কিন্তু আসলে বাক্যগুলো ভুল। সেই ভুলগুলোই কি ঠিক করতে হবে। যেমন এখানে দেখো অধ্যক্ষ সাহেব সপরিবার। এবার দেখো মনে রাখবা এই আ মানে হচ্ছে নিজ। আর শুধু সমানে হচ্ছে সাথে। মানে কোনো শব্দের শুরুতে যদি থাকে। যেমন দেখো আ অধ্যক্ষ সাহেব নিজ পরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন। কেমন মনে হচ্ছে না? অধ্যক্ষ সাহেব সপরিবার মানে পরিবারের সাথে কি বলতো? কক্সবাজার বেড়াতে গেছেন। দোনটা হবে আরকি। ঠিক আছে? এবার দেখো আসছে ৩০ জুন ২০২৫ আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। এই যে এখানে বিভিন্ন ধরনের ভুল আছে। দেখো তারিখ কখনো আসছে না। তারিখটা কি? আগামী। আগামী ৩০ জুন না ৩০শে জুন। ঠিক আছে? ৩০শে জুন। তারপরে একটা কমা দিয়ে ২০২৫ কি? এটা কি বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু কোন সাল? খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ। আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে? একটাই শেষ? না কি হবে বলো তো? শুরু হবে না? তো এই যে বিষয়গুলা তাহলে আমাদের উত্তরটা হবে কি বলতো? আগামী ৩০শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি হবে? শুরু হবে। তো এইভাবেই কিন্তু উত্তর করতে হবে আরকি। ঠিক আছে? একটা গোপনীয় কথা বলি। দেখো যেটা গোপন করা হয় সেটাই গোপনীয়। ঠিক আছে? গোপন এখানে গোপনীয়র পরিবর্তে কি হবে? গোপন কথা বলি। তো এই ধরনের বাক্যগুলো আমাদের ঠিক করতে হবে। যেমন এখানে দেখো বলছে উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। এটা কিন্তু আমরা সবাই লিখি। উপরোক্ত বর্ণনার ভিত্তিতে বলা যায় যে এরকম লেখো। কিন্তু এই উপরোক্ত শব্দটা বাংলা অভিধানে নাই। তোমাকে বলতে হবে কি বলতো? উপরিউক্ত, উপরিউক্ত বা এটাকে বলা যায় কি? যুক্ত। এই উপরোক্ত বলে কোনো কিছু নাই। সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আরকি। ঠিক আছে? তো এখানে দেখো আমাদের কিছু সাজেশন তোমাদের দেওয়া আছে। এইগুলা তোমরা কোনোভাবেই মিস করবা না। এই ৫০ টা করলেই কি তুমি মিনিমাম ৫ টা কমন পাচ্ছ। ৫ এ ৫ মার্ক পাচ্ছ। এর বিপরীতে অনেক সময় অনুচ্ছেদ করে দেয়। এই অনুচ্ছেদের শুদ্ধ করাটা একটু কঠিন হয়ে যায়। সুতরাং আমি বলব কি যে তোমরা এই যে এইভাবে যে প্রশ্নগুলো থাকে সেগুলারই উত্তর করবা। মানে ৬ এর নম্বরে উত্তর করবা। এবার দেখো যে আমরা আম মানবিকের যে প্রশ্ন দেখো মানবিক সেট থেকে কমন
পড়েছে যে অবস্থা আরকি। ঠিক আছে? যে দেখো শিক্ষাবর্ষ দিয়ে কত পার্সেন্ট কমন সেই বিষয়টা কিন্তু দিয়ে দেওয়া আছে আরকি। ঠিক আছে? সুতরাং জয়কলির বইয়ের কিন্তু কোনো বিকল্প অ্যাডমিশনে নাই। সুতরাং তোমরা সবসময় জয়কলির বইটি সাথেই রাখবা। দেখো আমরা এবার চলে যাব নির্মিতি অংশে আরকি। ঠিক আছে? তার আগে আমি একটু দেখে নিই যে কারা আমাদের সাথে যুক্ত আছো, কোথায় থেকে যুক্ত আছো আমাকে একটু জানিয়ে দিও। আমি জানি, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই যুক্ত হয়েছো। আমরা আ একটু দেখতে চাচ্ছি যে আসলে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে সাথে, সাথে প্রশ্নটি করতে পারো এবং আ আমরা সেই প্রশ্নেরও উত্তর দিব আরকি। ঠিক আছে? সানজিদাকে অনেক ধন্যবাদ। আমরা ভবিষ্যতে সানজিদা আমার খুব কাছের একটি স্টুডেন্ট এবং সে আমার কোনো ক্লাসই মিস করে না এবং তার যে বাংলার দক্ষতা এখন যতটুকু সে শিখছে মাশাআল্লাহ। তো সানজিদাকে অনেক ধন্যবাদ। সে আমার অনলাইন ক্লাসেও আছে। সে আমার অফলাইনের স্টুডেন্ট। এছাড়া তানিয়া তোমাকেও অনেক ধন্যবাদ। তুমিও যুক্ত আছো। আ তানিয়া সুলতানা তুমি কোথায় থেকে যুক্ত আছো আমরা একটু জানতে চাই। তো দেখো আ উম তানিয়া তোমাকে বলি, তুমি একটা কমেন্ট করছো যে সপরিবারে দন্তেস য় ব ফলা। শুধু পরিবার লিখছো। পরিবার তো অবশ্যই শুদ্ধ শব্দ। তবে তোমাকে মনে রাখতে হবে যে ওই বাক্যের আঙ্গিকে তোমাকে সপরিবারই লিখতে হবে শুধু দন্ত স দিয়ে। তার সাথে পরিবারটা যুক্ত থাকবে। এর অর্থ হলো পরিবারের সাথে। ঠিক আছে? এইবার দেখো যে আমরা আ ৭ নাম্বার প্রশ্ন যে বাংলা পারিভাষিক শব্দ। এবার দেখো যে হলো বাংলা পারিভাষিক শব্দ বিষয়টা হলো কি যে এরকম ইংরেজি শব্দগুলো তোমাদের দেওয়া থাকবে তার বাংলাগুলো কি তোমাদের লিখতে হবে আর কি ঠিক আছে যে আমরা অনেক সময় কি যে দেখি যে হলো আহ, পরিভাষা জিনিসটা কি আমি তোমাদের যদি বলতে চাই আর কি ঠিক আছে যে পরিভাষার বিষয়টা হলো কি যে দেখবা যে বিদেশি শব্দ এই শব্দের এই যে ইংরেজি শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, এই শব্দের যে ভাবানুবাদ, এই ভাবানুবাদটাই কি বলতো? যে হলো পারিভাষিক শব্দ। সরাসরি কিন্তু কোনো অর্থ নয়। মানে পারিভাষিক শব্দ মানে কিন্তু শব্দের অর্থ নয়। এটা কি বলতো? শুধু ভাবটা প্রকাশ করবে আরকি। ঠিক আছে? আ যেমন আমরা কিছু শব্দ দেখলেই বুঝতে পারবো আরকি। ঠিক আছে? তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে দেখো এজেন্ডা আলস্য অ্যাডভাইজার, উপদেষ্টা। ঠিক আছে? আমরা দেখব যে কিছু শব্দ আছে যেমন অ্যাক্ট। অ্যাক্ট মানে কি? আইন। ঠিক আছে? তারপরে আমরা জানি বেল, বেল মানে কি? জামিন। ঠিক আছে? এরকম অনেক শব্দ আছে এগুলো তোমরা লিখবা। এছাড়াও অথবাতে থাকবে তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে। সেই প্যাসেজের বাংলায় অনুবাদ করতে হবে। তো এখানে কিছু দেওয়া আছে দেখো যে এখানে ২ নম্বর প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ৫ নম্বর প্রশ্নটাও আসার মতো আরকি। ঠিক আছে? যে আমরা আ সবসময় আসলে দেখো যে বর্তমান যুব সমাজ যে মাদকের আ করাল গ্রাসে পড়েছে আরকি। ঠিক আছে? তো এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে আমরা দেখো যে এখানে ট্রি স্যার এটা ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট। আমরা যেগুলো দিছি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তার মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণগুলো আমি তোমাদের বলছি। এই প্রশ্নটা আমার কাছে ফিল হয় কি বলতো? যে আসবেই আসবে। ঠিক আছে? সুতরাং আ এই প্রশ্নটা কেউ মিস করবা না। যে ওইগুলা করবা তাও মিস করবা না। এবার দেখো দিনলিপি লিখন। দিনলিপি বিষয়টা কি? একটি দিনের ঘটনা লেখা। যে তুমি সকাল থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত কি করেছো কোনো একটা বিশেষ দিনে, সেই দিনের ঘটনাগুলো একটু সুন্দর ফরমেটে লেখাটাই হচ্ছে কি বলতো? দিনলিপি আরকি। ঠিক আছে? তো আমরা একটু খেয়াল করব যে এখানে দেখো যে দিনলিপির বিষয়টা তোমার কলেজে নবীনবরণ উদযাপনের দিনলিপি লেখো। কলেজ জীবনের ১ম দিনের অনুভূতি নিয়ে দিনলিপি লেখো। আ তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মানুষের কলেজ জীবনের ১ম দিন।
যেমন এই যে এখন যারা এইচএসসি ২৮ ব্যাচের শিক্ষার্থীরা আছো, তাদের মনের মধ্যে একটা উৎসাহ আছে আমি কলেজে ১ম দিন যাব, কি করব, কেমন হবে আমার দিনটি, এই বিষয় সম্পর্কে আরকি। ঠিক আছে? তো এখানে দেখো সম্প্রতি তোমার কলেজের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের একটা আছে, তারপরে ঐতিহাসিক স্থান ভ্রমণ নিয়ে আছে। আমার কাছে যেটা মনে হয় যে এই বছর এই যে পহেলা বৈশাখ এটা কোনোভাবেই মিস যাবে না। মানে আমার কাছে যেটা মনে হয় যে আসবেই, সেইটাই তোমার পাশে কি লেখা আছে বলো তো? আসবেই লেখা আছে। বাকিগুলাও তো পড়বা। এটা হচ্ছে বিষয়। এবার দেখো এখানে অভিজ্ঞতা বর্ণনের পাশাপাশি এখানে অভিজ্ঞতা বর্ণনও থাকতে পারে। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা, নবীনবরণ বা কলেজ জীবনে তোমার ১ম দিনের অভিজ্ঞতা। ঠিক আছে? জাস্ট ফরমেটটা একটু চেঞ্জ, লেখার ফরমেটটা আরকি। ঠিক আছে? ২১ এর ১ম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার অভিজ্ঞতা। এখান থেকে এইটা বেশি আসার মতো আরকি। ঠিক আছে? তোমরা এই প্রশ্নটা মিস করো না। এরপরে আমরা দেখব যে হলো প্রতিবেদন রচনা। এর অথবাতে থাকবে প্রতিবেদন রচনা। তো প্রতিবেদন রচনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকার নিমিত্তে এটা আসতে পারে। তারপরে বলছে দেখো ২১শে ফেব্রুয়ারি বিভিন্ন প্রোগ্রামগুলো ২৫শে মার্চ, ১৬ই ডিসেম্বর যে আ বিভিন্ন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা, খাদ্যে ভেজাল, তার প্রতিকার, তোমার এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে? আ এছাড়াও দেখো পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ। এই প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে আসবেই আসবে। এছাড়া দেখো বলছে যে তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করো। তোমার কলেজে অনুষ্ঠিত বাংলা নববর্ষ সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। ডেঙ্গু জ্বর, হাম প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সম্পর্কে। আ সড়ক দুর্ঘটনা বাংলাদেশের বড় একটা সমস্যা। তো মোটামুটিভাবে এই কয়টা করতে পারলেই হয়ে যাবে। ভাষণ থাকতে পারে। তবে থাকার সম্ভাবনা অনেক কম। থাকলে এই ২ টার যেকোনো একটা থাকতে পারে। তো এখানে জয়কলির বইগুলো তোমাদের দেওয়া আছে। এবার দেখো ৯ নম্বর প্রশ্ন বৈদ্যুতিন চিঠি। বৈদ্যুতিন চিঠিকে ইংরেজিতে আমরা ইমেইল বলি আরকি। ঠিক আছে? যেটা ইলেকট্রনিক মেইল। তো আমরা এখানে দেখো অনেকগুলো প্রশ্নই দিছি। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হলো সহকারী শিক্ষকের জন্য আবেদন জানিয়ে একটি ইমেইল বার্তা প্রেরণ। ঠিক আছে? এছাড়াও দেখো তোমার আসতে পারে হলো যে প্রশ্নগুলা সেগুলা তোমাদের তো দেওয়া হয়েইছে। আ এছাড়াও এইগুলার মধ্য থেকেও আমার কাছে যে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় বাংলা নববর্ষটা আসতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম অতিরিক্ত ব্যবহারের কুফল। আ তারপরে হলো এইচএসসি পরীক্ষার প্রস্তুতি জানি। এই ৪ টা কোনোভাবে মিস করো না আরকি। ঠিক আছে? এরপর দেখো খুদে বার্তাও থাকতে পারে এর পরিবর্তে আরকি। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মা দিবসে শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা প্রেরণ করা আরকি। ঠিক আছে? তো এইটাও তোমরা একটু খেয়াল করবা। এবার দেখো যে অথবাতে থাকে তোমার হলো মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে আবেদনপত্র। তারপরে দেখো বলছে যে হলো আবেদনপত্র এখানে এটা আসার মতোই আসবেই বলা যায়। এইরকম একটি প্রশ্ন আরকি। ঠিক আছে? আ তাছাড়া দেখো এখানে আরো বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলো তোমরা সবগুলাই পড়বা। আ এখানে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র। এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে দেখো এই যে বিতর্ক প্রতিযোগিতা, এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আরকি। ঠিক আছে? তো বাকিগুলাও তোমরা পড়বা আরকি। ঠিক আছে? একবার করে চোখ বুলায় নিলে একটা ফরমেট ভালো করে জানলে এমনিতেই লেখা যায়। এবার দেখো সারাংশ সারমর্ম। তার আগে আমি একটু দেখি যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। ঠিক আছে? তানিয়া সুলতানার বাসা ভোলা। ধন্যবাদ তোমাকে। যে অনেক দূর থেকে যুক্ত হয়েছো। সারাংশ সারমর্মর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু দেওয়া আছে। যে এখানে আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, পরীক্ষায় আসার মতো মনে হয়েছে, সেগুলাই আমরা দিছি। তারপরেও আমি তোমাদের ২-৩ টা বিশেষ করে দাগাই দিব যে এইটা তো দেখতেই পাচ্ছ আসবেই লেখা আছে। আজকের দুনিয়াটা খুব গুরুত্বপূর্ণ। আ যার ভিত্তি পচে গেছে এটা একটা বেশি গুরুত্বপূর্ণ। আর এই ৮ নম্বর প্রশ্নটা। ঠিক আছে? খুব সুন্দর করে পড়তে হবে আরকি। এবার আমরা দেখব সারমর্ম।
8টা সারমর্ম। এর মধ্যে দেখো যে এটা তো আমরা আসবেই দিয়েছি। এছাড়াও দেখো তোমরা পড়বা হচ্ছে ফুটিয়াছে সরোবরে কমল নিকর, 18 বছর বয়সটা তোমরা একটু ভালো করে পড়বা। এই কয়টা একটু বিশেষভাবে পড়বা। ভাব সম্প্রসারণ, দেখো আমরা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কি আরো বেশি কঠিন, তাই না? তো এই যে বিষয়টা এটা আছে। তারপরে দুর্নীতি জাতীয় জীবনে উন্নতির অন্তরায়। তারপরে মানুষ বাঁচে তার কর্মে। আহ এরপরে তোমরা গুরুত্ব দিয়ে পড়বা মগ্ন যেজন বিমুখ, এটাও একটু বিশেষ করে পড়ো আরকি, ঠিক আছে? এবার দেখো আমরা চলে আসছি ১১ নম্বর প্রশ্নে আরকি, ঠিক আছে? যে ১১ নম্বর প্রশ্নটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সংলাপ রচনা। ক নাম্বার আরকি, ঠিক আছে? যে গণতন্ত্রের উত্তরণ ও সাম্প্রতিক বাংলাদেশ বিষয় ২ বন্ধুর সংলাপ। সংলাপ জিনিসটা কি আমি তোমাদের বলি। যে দেখো যে সংলাপের বিষয়টা হলো কি যে ইংলিশে আমরা ডায়ালগ লিখি, বাংলায় সেটাই কি বলতো সংলাপ। তো এখানে ২ বন্ধুর যে কথোপকথন এটাই হচ্ছে সংলাপ। যে এই সম্পর্কে লিখবা। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমরা মাদকাসক্তির কুফলটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আমরা দেখব বর্তমান বাজারের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি খুব ভালো করে পড়ব। তারপরে হচ্ছে এইচএসসি পরীক্ষা ২০২৫ এর ফল প্রসঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকের সংলাপ রচনা করো। আমরা জানি যে গতবার এইচএসসি পরীক্ষায় সার্বিকভাবে পাশের হার ছিল ৫৮%। আমরা যেটা মানে কল্পনা করছি যে দুঃখজনকভাবে হলেও সত্যি যে এইচএসসি ২৬ এর রেজাল্টটা হয়তো মানে ৪০ থেকে ৪৫ এর পার্সেন্টের আশেপাশে যাবে। কারণ গতবার ছিল কি দেখো শর্ট সিলেবাস তারপরেও পাস ৫৮%। আর এইবার তো আরো কমবে আমাদের কাছে মনে হচ্ছে এরকম। যার কারণে তুমি যদি ভালো ফলাফল করতে চাও, তবে তোমাকে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে। গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। আমি একটা কথা সবসময় বলি যে, গুরুত্ব না দিলে দূরত্ব বেড়ে যায়। কার সাথে বলো? বইয়ের সাথে, তাই না? তো বইকে গুরুত্ব দিয়েই কিন্তু পড়াশোনা করতে হবে। এবার দেখো বলছে যে, খুদে গল্প রচনা অথবাতে। তো এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনটা খুবই গুরুত্বপূর্ণ। আ তারপরে হচ্ছে মানে যে কয়টা আছে সবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ ৫ নাম্বারটা তোমরা একটু বিশেষ করে পড়বা। ৬ নাম্বার তো পড়তেই হবে। ৬ নাম্বার আসবেই বলা আছে। স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছাশক্তি। আ তারপরে হলো আরেকটা ৯ নাম্বার প্রশ্নটা আরকি। ঠিক আছে? অনেক বেশি ইম্পোর্টেন্ট। যে অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে এই শিরোনামে একটি ক্ষুদে গল্প রচনা করো। এবার দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট সবগুলা মিলে মার্ক হলো ৮০ আর এই একটাই নিয়ে রাখছে কত ২০। ঠিক আছে? মানে এই ২০ মার্ক ভালো করে লিখতে গেলে তোমাকে অবশ্যই আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। এবং মনে রাখবা যে একটা রচনায় ভালো মার্কস পাওয়া যায় কোন, কোন লেখার মাধ্যমে। দেখো তুমি যদি একটি রচনায় ভালো মার্ক পেতে চাও তবে তোমাকে অবশ্যই সেই রচনাটা সম্পর্কে পুরো দক্ষতা থাকতে হবে। এবার দেখো কোন, কোন ক্ষেত্রে বেশি দক্ষতা থাকা উচিত। দেখো ১ম এ ভূমিকা যে অংশটা লিখবা সেটাই তোমার ফার্স্ট ইমপ্রেশন, যেটা অবশ্যই ভালো হতে হবে। এবং আমরা যা ভুল করি, আমরা দেখা যাচ্ছে অনেকে ১৫ থেকে ২০ পেজ লিখে ফেলি আরকি। ঠিক আছে? কিন্তু এখানে ভুল হয় কি যে পয়েন্ট লেগেছে ৮ থেকে ১০ টা। তুমি লিখছো ১৫ থেকে ২০ পেজ কিন্তু পয়েন্ট লিখছো ৮ থেকে ১০ টা। তোমার এইটা করা যাবে না। তোমাকে পয়েন্ট লিখতে হবে মিনিমাম ১৮ থেকে ২০ টি। এবং তুমি ছোট, ছোট করে লেখো। ১০ পেজেই কমপ্লিট করে দাও, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু পয়েন্টগুলো তোমাকে অবশ্যই বেশি থাকতে হবে। এবং পয়েন্ট বেশি থাকলেই শুধু যে হবে বিষয়টা এমন না। একটা পয়েন্ট ধাপে, ধাপে থাকতে হবে। কথার কথা মনে করো যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন। তুমি দেখা যাচ্ছে যে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন করতে যেয়ে কথার কথা মনে করো যে তুমি আ ১ম এ লিখছো সমাধান, তারপরে লিখছো সমস্যা। তাইলে তো হলো না। আগে সমস্যা তারপরে না সমাধান। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আরকি। ঠিক আছে? আমি যেই ৪ টা আসবেই বলেছি, এখান থেকেই দেখবা যে ২-৩ টা কমন পেয়ে গেছো আরকি। তারপরেও আমি বাকিগুলাও দিছি যে অনেক সময় যে হলো
তোমার ২-১ টা সাজেশন এমন তেমন হতে পারে, সেই সম্ভাবনা যেন না থাকে, সেইজন্যই কিন্তু এগুলা দেওয়া হইছে। আর আরেকটা রচনা তোমরা খুব ভালো করে পড়বা, সেটা হলো 'যুদ্ধ নয় শান্তি'। যুদ্ধ নয় শান্তি। এটা বিশেষ করে পড়বা আরকি। ঠিক আছে? যে যুদ্ধ নয় শান্তি। আমি আরেকটা রচনা এখানে লেখা নাই কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যে এই রচনাটা মাস্ট পড়বা। সেটা হলো কি বলতো? যুদ্ধ নয় শান্তি। এটা পড়বাই, পড়বাই। ঠিক আছে? তো এই রচনাটা ভালো করে পড়বা। এছাড়া দেখো যে কয়টা রচনা দিছি এখান থেকেই কমন পাবা আরকি। ঠিক আছে? এবার আমরা একটু চলে যাব বাংলা প্রথম পত্র আরকি। ঠিক আছে? প্রথম পত্র পরীক্ষায় সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের কোথায়, কোথায় থেকে লিখতে হয়, কিভাবে লিখতে হয়, এই বিষয়গুলো আমরা অনেক সময় ভুল করে ফেলি। তো মনে রাখবা বাংলা প্রথম পত্রের গদ্যে থাকবে ৪ টি প্রশ্ন সৃজনশীল। তার মধ্যে থেকে কমপক্ষে ২ টির উত্তর দিতে হবে। বাংলা প্রথম পত্রের গদ্য অংশের কিছু গুরুত্বপূর্ণ গল্প আমি তোমাদের বলে দিছি। এর মধ্যে বাবা এই অপরিচিত আর বিলাসী কখনো মিস যায় না। কখনোই মিস যায় না। তার মানে কি বোঝা যাচ্ছে? এই ২ টা থেকে একটা প্রশ্ন কি তোমার ২ টা থাকছেই। যদি এমন করে যে এই ২ টার যেকোনো একটা নিবে, ঠিক আছে? তবে কোনগুলো আসতে পারে? 'যৌবনের গান' কাজী নজরুল ইসলামের নতুন গল্প, খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প। এখানে 'মাসি পিসি' অথবা 'অর্ধাঙ্গী' যেকোনো একটা থেকে প্রশ্ন আমার দিবে এটা আমার মনের বিশ্বাস আরকি। ঠিক আছে? কারণ 'মাসি পিসি' যৌতুক নিয়ে একটা নারীদের যে আ আ প্রতিবাদ বা সামাজিক সমস্যা, 'অর্ধাঙ্গীতেও আমরা দেখতে পাই যে সামাজিক সমস্যা নিয়ে লেখা। তো এখান থেকে থাকতে পারে 'জীবন ও বৃক্ষ'। এই প্রশ্নটা এখান থেকে একটা সৃজনশীল মাস্ট থাকেই থাকে। তো এই যে দেখো যে কয়টা দেওয়া হয়েছে এইগুলা থেকেই প্রশ্ন থাকবে। এছাড়াও তোমরা রেইনকোট, সাহিত্যে খেলা এইগুলাও দেখবা আরকি। ঠিক আছে? এগুলা থেকে ৪ টা সৃজনশীল আশা করি কমন পেয়ে যাবা। এবার দেখো কবিতা অংশ যেখানে আম ৩ টা সৃজনশীল থাকবে যার মধ্যে কমপক্ষে ২ টির উত্তর দিতে হবে। এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ যদি ওইদিকে অপরিচিতা থেকে দিয়ে দেয় তাইলে সোনাতলা থেকে আসার সম্ভাবনা নাই। বিদ্রোহী যদি ওদিকে যৌবনের গান দেয় তাহলে বিদ্রোহী দিবে না। তবে বিদ্রোহী থাকবেই। সেই ক্ষেত্রে যৌবনের গানটা কিছুটা পিছিয়ে পড়ে আরকি। ঠিক আছে? যে কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহী কবিতা থেকে প্রশ্ন হবেই হবে। এইবার এখানে একটা প্রশ্ন কোনোভাবে টাইপিং মিস হতে পারে। সেটা হলো বিভীষণের প্রতি মেঘনাদ। সৃজনশীল মাস্ট হবে। হবেই হবে। যত স্টার দিতে মন চায় দিয়ে দিবা। এখান থেকে সৃজনশীল কোনোভাবেই মিস যাবে না। বিভীষণের প্রতি মেঘনাদ থেকে একটা সৃজনশীল আসবেই। আর বাকি এগুলা থেকে যেকোনো ২ টা আসতে পারে। যেমন ফেব্রুয়ারি ১৯৬৯ থেকে হতে পারে। নতুন গল্প, কবিতা, ঋতুবর্ণন থেকে হতে পারে। তাহারেই পরে মনে আছে ১৮ বছর বয়স আছে। কবিতাগুলা খুবই গুরুত্বপূর্ণ আরকি। ঠিক আছে? তোমরা এই কবিতাগুলা ভালো করে পড়বা। এছাড়াও দেখো যে আমাদের আ তোমার হলো নাটক এবং উপন্যাস যে অংশটা আছে আরকি, ঠিক আছে? সেখান থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন তোমাদের লিখতে হয় আরকি, ঠিক আছে? তো সেই বিষয়টাগুলাও আ তোমরা দেখবা। বুরহানুদ্দিন প্রশ্ন করছো, "সাহিত্যে খেলা আসবে স্যার?" হ্যাঁ, সাহিত্যে খেলা প্রশ্নটাও আসতে পারে। ঠিক আছে? সেটাও একেবারে ফেলে দেওয়ার মতো না। সাহিত্যে খেলা থেকেও আসতে পারে। আমি যে সাজেশন দিছি বাবা, তোমাকে কি করতে হবে? এই সাজেশনটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে হবে। একটিও বাদ দেওয়া যাবে না। তুমি তুমি নিজেও দেখলা যে অনেক শর্ট একটি সাজেশন। এই সাজেশন পরিপূর্ণভাবে সম্পূর্ণ শেষ করবা আরকি। ঠিক আছে? আ তো তোমাদের আ এটা কোনটাই তোমরা বাদ দিবা না আরকি। ঠিক আছে? ভালো করে শেষ করবা। আর পরামর্শ থাকবে কি? যে দেখো সময় খুবই অল্প। বিভীষণের প্রতি মেঘনাদ তোমাদের মাথার উপর দিয়ে যায়। একটু গুরুত্ব দিয়ে ভালো করে পড়ো। আমাদের বাংলা বিচিত্রা বইটায় দেখো বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা সুন্দরভাবে সাজানো আছে। তোমরা সেখান থেকে ভালো করে পড়ে নাও। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবা আরকি। ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয় যে ওখান থেকে পড়লে তোমার সমস্যাটা তোমার যে মাথার উপর দিয়ে যাওয়ার ব্যাপারটা চরিত্রগুলো ভালো করে বুঝবা। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা বুঝতে গেলে আগে চরিত্র বুঝতে হবে। দেখো যে আমরা জানি যে এখানে রাম এবং রাবণের যে যুদ্ধ, কেন যুদ্ধটা হয় আরকি, ঠিক আছে? যে আ সেখানে আমরা দেখতে পাই যে হলো
রামের বোন আ শূর্পণখা। ঠিক আছে? আ তো সেখানে আমরা দেখতে পাই যে হলো রাবণকে সরি রাবণের বোন শূর্পণখা আমরা জানি যে রামের স্ত্রী ছিল সীতা। সে তার স্ত্রীকে প্রচুর ভালোবাসতো এবং রাবণ যে ছিল ১,০০০ এরও বেশি স্ত্রীওয়ালা লোক আরকি। ঠিক আছে? তার স্ত্রীর সংখ্যা ছিল ১,০০০ এরও বেশি। সে রাবণের বোন ছিল শূর্পণখা। সে রামকে বারবার প্রেম নিবেদন করত আরকি। ঠিক আছে? আ তো প্রেম নিবেদন করত এবং রাম ছিল খুবই লয়াল। সে অন্য কাউকে সীতা ছাড়া ভালোবাসবে না আরকি। ঠিক আছে? বা বিয়ে করবে না। যার কারণে এই জিনিসটা সে বারবারই প্রত্যাখ্যান করত। এবং এই জিনিসটা সহ্য করতে না পেরে একটা সময় রামের ভাই আমরা জানি যে লক্ষ্মণ সে শূর্পণখার নাক কেটে দেয়। এই বিষয় নিয়ে আ তোমার হলো আম ঝামেলা হয় এবং তার পরবর্তীতে তাদের মধ্যে একটা যুদ্ধ, একটা দ্বন্দ্ব চলে আসে আরকি। ঠিক আছে? তো ইতিহাসটুকু একটু ভালো করে জানতে পারলে আস্তে, আস্তে হয়। পরে আমরা জানি যে হলো বিভীষণ ছিল রাবণের ভাই। ঠিক আছে? মা তো আ সে আ আমরা জানি রাবণের সন্তান ছিল কে বলতো? মেঘনাদ। মেঘনাদের সাথে যে বেইমানিটা করে বা প্রতারণাটা করে লক্ষ্মণের বা রাঘব দাস হয়, রাঘবদের দাস হয়। ওই রামদের দাস হয়, রঘুবংশের দাস হয়, সেই বিষয়টা সম্পর্কে আ এন এই কবিতাটি লেখা আরকি। ঠিক আছে? তো আজকে ক্লাসটি আসলে কতটুকু নিতে পারলাম, কেমন নিতে পারলাম তা আমি জানি না। তবে আমি তোমাদের আবারও বলছি যে দেখো, আমি যা বলেছি, আমি যা তোমাদের দেখিয়েছি এখান থেকে শতভাগ প্রশ্ন কমন আসবেই, আসবেই। ইনশাআল্লাহ। তো তোমরা ভালো করে এই সাজেশনটা কমপ্লিট করবা। সুন্দর করে এই সাজেশনটা শেষ করবা। আ শেষ করতে পারলে ইনশাআল্লাহ কোনো টেনশন করা যাবে না। আর আরেকটা বিষয় তোমাদের একটু বলে রাখি যে দেখো আ সময় কিভাবে তোমরা ঠিকঠাক মতো কাজে লাগাবা। সময়কে তো কাজে লাগাতে হবে। ১ম পরীক্ষায় আমরা ভুল করি এমসিকিউ গুলা ১০-১৫ টা করতে, করতে আমার ৩০ মিনিট সময় চলে যায়। তো এই ভুলগুলা যেন না হয়, পরীক্ষার পূর্ব প্রস্তুতি যেগুলো আছে পড়াশোনা তো করবাই। পরীক্ষায় সময়গুলোও ঠিকঠাক মতো ম্যানেজ করবা আরকি। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে ছিলাম আমি বিপুল হোসেন, পরিচালক, বিপুল পাঠশালা, সিনিয়র বাংলা শিক্ষক, জয়কলি একাডেমি। তো সবার জন্য সবার এইচএসসি পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।